নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 24শে নভেম্বর নিফটি আবার 26,000-এর নিচে বন্ধ হলো এবং ঠিক শেষের বেলায় সেই যে পতন সেটা আরো বেশি ত্বরান্বিত হয়েছিল বা দ্রুত হয়েছিল। এইবার যেটা সমস্যা দাঁড়াচ্ছে যে এই যে পতন, এই পতনে পেছনে কি ভারতবর্ষের নিজস্ব কোনো দুর্বলতা রয়েছে বা কারণ রয়েছে, নাকি যে বিশ্বের বিভিন্ন যে ম্যাক্রো ইকোনমিক ইভেন্টসগুলো রয়েছে তার কারণে ভারতবর্ষের উপর চাপ আসতে পারে? এইটা আমাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর, সেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যবশত হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, তার তৈরি যে 4.5 জেনারেশন যে মাল্টি রোল কমব্যাট এয়ার যে ফাইটার জেট রয়েছে অর্থাৎ তেজস, সেটা দুবাইয়ের একটি প্রদর্শনীতে সেটা ক্র্যাশ করে এবং আমাদের উইং কমান্ডার তিনি শহীদ হন। এরপর সেটা সেই ঘটনার পর আজকের যে মার্কেট খুলেছিল তার প্রত্যক্ষ প্রভাব এসেছে সমস্ত ডিফেন্স কোম্পানিজগুলোর ওপর। হিন্দুস্তান এরোনটিক্স একসময় 9% বেশি পতন দেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত লস রিকভার করেছে এবং প্রায় 3.5%-এর কাছাকাছি পতন নিয়ে সে আজকে ট্রেড শেষ করেছে। প্রথম কথা বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে যে আজকে সার্বিকভাবে ভারতবর্ষের সমস্ত সেক্টরে পতন এসেছে, কেবল ইনফরমেশন টেকনোলজি বাদ দিয়ে। তার মধ্যে নিফটি রয়েছে আজকের 108 পয়েন্ট, সেটা পতন দেখেছে। 25,959 পয়েন্টের কাছাকাছি বন্ধ হয়েছে, 0.42% কারেকশন। বিএসসি সেন্সেক্স 85,000-এর নিচে নেমে গিয়েছে, 84,900 পয়েন্টের কাছে বন্ধ, 331 পয়েন্ট নিচে অর্থাৎ 0.39% সংশোধন। এছাড়া নিফটি আইটি আজকে পজিটিভে বন্ধ হয়েছে 0.41, একমাত্র সেভিং গ্রেস বলা যেতে পারে। স্মল ক্যাপ মিড ক্যাপের অবস্থা ভালো নয়, বিগত কয়েকদিন ধরে লাগাতার পতন দেখে চলেছে, এই দিনও ব্যতিক্রম ছিল না। স্মল ক্যাপ 0.83% কারেকশন দেখেছে, মিড ক্যাপ 0.27% কিন্তু কারেকশন দেখে ফেলেছে। এছাড়া যেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে বিএসসি ক্যাপিটাল গুডস 1.34%, বিএসসি কনজিউমার ডিউরেবল 0.91%, ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেটা 0.68% এবং বিএসসি মেটালস 1.21% কিন্তু আজকে পতন দেখে ফেলেছে। এইবার চলে আসছি যে সোনার ক্ষেত্রে। সোনা আজকে সামান্য হলেও কিন্তু কারেকশন দেখেছে। লাস্ট যেটা ট্রেড করছিল কলকাতায় গোল্ড স্পট প্রাইস বলছি, 22 ক্যারেটের দাম বলছি, কলকাতায় লাস্ট ট্রেড করছিল 10 গ্রাম 22 ক্যারেট 1,20,070 টাকার 80%, 343 টাকার কাছাকাছি কারেকশন অর্থাৎ 0.29% কারেকশন। এইবার চলে আসি হচ্ছে ডিফেন্স স্টকস নিয়ে আলোচনা। সেটা হচ্ছে যে হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এত পতন দেখলো কেন? দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারতবর্ষের যে ডিফেন্স সেক্টর রয়েছে সেটা আপকামিং সেক্টর, সানরাইজ সেক্টর। গোটা বিশ্ব কিন্তু ভারতবর্ষের ডিফেন্স সেক্টরের দিকে তাকিয়ে আছে। কিরকম প্রমাণ? 85টা দেশ, 85টা, তারা ভারতবর্ষের কাছ থেকে বিগত ফিনান্সিয়াল ইয়ারে তারা প্রায় 30,000 কোটি টাকার ডিফেন্স ইকুইপমেন্টস কিনেছিল। 30,000 কোটি টাকা যদি ডলারের নিরিখে দেখেন সেটা মারাত্মক কিছু নয় বটে নিঃসন্দেহে, কিন্তু তবুও এর আগে অতীতের তুলনায় ভারতবর্ষ স্টুপেন্ডাসলি গ্রো করছে, দুর্দান্ত গ্রোথ দেখাচ্ছে। এবং এটাও মাথায় রাখতে হবে ভারতের যে বিভিন্ন ডিফেন্স কোম্পানিজগুলো রয়েছে তারা উন্নতি ডেফিনেটলি করছে, কিন্তু এই ধরনের ইনসিডেন্ট এর ফলে বিনিয়োগকারীরা ভয় পেয়েছেন, বিশেষজ্ঞরা ভয় পেয়েছেন, বিশেষ করে যারা ডিফেন্স নিয়ে ডিল করেন তারা কতখানি ভয় পেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ফিয়ার ফ্যাক্টর, ট্রাস্ট ফ্যাক্টর, এবং সেটা হচ্ছে গোটা বিশ্ব তারা যেহেতু ভারতবর্ষের দিকে এখন তাকিয়ে রয়েছেন এবং এক্সপেক্ট করছেন যে ভারতবর্ষ কোয়ালিটি ডিফেন্স ইকুইপমেন্টস তারা তৈরি করবে, সেই জায়গাটায় একটা ধাক্কা লেগেছে বিনিয়োগকারীদের। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী যে এটা একটা ওয়ান অফ ইনসিডেন্ট হিসাবেই ধরা হোক, কারণ যেটা তেজস
সেটা 4.5 জেনারেশন ফাইটার জেট এবং সেটা অত্যন্ত কোয়ালিটি একটা ফাইটার জেট হিসাবে নিজেকে বারবার প্রমাণ করেছে। সুতরাং এই ওয়ান অফ ইনসিডেন্টের কারণে, কেবলমাত্র এই একটি ঘটনা, দুর্ঘটনার কারণে, যেখানে আমাদের যিনি উইং কমান্ডার তিনি শহীদ হয়েছেন, শুধুমাত্র এই কারণে সরাসরি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে দোষারোপ করা বা তেজাস ফাইটার জেটকে নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার সময় মোটেই আসেনি। কেবলমাত্র একটা ব্যতিক্রমের জন্যে একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে প্রশ্ন তোলা যায় না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এর প্রভাব ডেফিনেটলি পড়েছে, সেটা তো আপনারা ডেফিনেটলি আজকে দেখেছেন। যারা ডিফেন্স সেক্টর বা ডিফেন্স সেক্টর নিয়ে নজর রাখেন তারা কিন্তু বুঝতে পারছেন যে আজকের ডিফেন্স সেক্টরের বিভিন্ন যে স্টকসগুলো রয়েছে তারা কিরকম ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। একটা নেগেটিভ সেন্টিমেন্ট, একটা লস অফ কনফিডেন্স দেখা দিয়েছে আজকের ডিফেন্স সেক্টর নিফটি ইন্ডিয়া ডিফেন্স, সেটা 203 পয়েন্ট নিচে নেমেছে, অর্থাৎ 2.5% কাছাকাছি পতন। এর মধ্যে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ 3.77% পতন, বিইএমএল 4.21% পতন, ভারত ডাইনামিক্স লিমিটেড বা বিডিএল 2.36% পতন, বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড 3% কাছাকাছি পতন, কোচিন শিপইয়ার্ড 1.76, সায়েন্ট ডিএলএম 4.17, ডেটা প্যাটার্নস 2.88, ডিসিএক্স সিস্টেমস 5%-এর ওপর, গার্ডেন রিচ শিপইয়ার্ড 3.73%-এর ওপর, হ্যাল 3.26%, মিশ্র ধাতু নিগম লিমিটেড যারা সুপার অ্যালয়েস তৈরি করে এবং স্পেশাল স্টিল তৈরি করে সেটা প্রোভাইড করে হ্যালকে বিভিন্ন ধরনের ডিফেন্স ইকুইপমেন্ট, তার মধ্যে স্পেশালি ফাইটার জেটসের জন্য, তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে 5.39%। এছাড়া সোলার ইন্ডাস্ট্রিজ 2.84% কিন্তু পতন দেখেছে। অর্থাৎ আজকের সমস্ত যত ডিফেন্স স্টকস ছিল তারা কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এইবার দেখুন, যদি খেয়াল করে দেখা যায় যে কি কারণে এই তেজাস যে ফাইটার যে জেটটা রয়েছে সেটা ক্র্যাশ করেছে, এখনো কিন্তু কোনো কনক্লুশনে আসেনি কর্তৃপক্ষ বা যারা এই ধরনের দুর্ঘটনাকে ট্র্যাক করেন, ট্রেস করেন, কারণ অনুসন্ধান করেন। যতদিন না আমরা কারণ বুঝতে পারছি ততদিন তার আগে কোনো একটা কনক্লুশনে আসা কিন্তু আমাদের অনুচিত, এটুকুনি বলার প্রয়োজন রয়েছে। এইবার চলে আসি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আজকে মার্কেট যদি সার্বিকভাবে যদি এশীয় মার্কেট দেখেন তাহলে বুঝতে পারবেন যে এশীয় মার্কেট আজকে মিশ্র ছিল, কিন্তু জাপানে যে নিকেই 225 সেটা লাগাতার ক্র্যাশ করে চলেছে। আজকেরও প্রায় 2% বেশি কিন্তু পতন আমরা নিকেই 225-এ দেখেছি। এবং এটা কোনো সাধারণ ক্র্যাশ নয়, কেবল এআই বাবল রিলেটেড ক্র্যাশ নয়, আরো বড় এবং আরো ভয়ানক যে কারণ যেটা বিশেষজ্ঞরা সামনে আনছেন সেটা হচ্ছে এই ক্যারি ট্রেডের কনসেপ্ট। অনেকেই হয়তো এতদিনে ক্যারি ট্রেডের কনসেপ্ট আলোচনা করে ফেলেছে, তবুও আমি আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। দেখুন, প্রয়াত শ্রী রাকেশ ঝুনঝুনওয়ালা তিনি অত্যন্ত প্রখ্যাত এবং ভারতবর্ষের সবচেয়ে সর্বকালীন সফল বিনিয়োগকারী। তিনি মাঝখানে বহু বছর আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি কিছুতেই বুঝে উঠতে পারি না যে জাপানে ইনফ্লেশন বাড়ে না কেন, মূল্যবৃদ্ধি বাড়ে না কেন। তিনি এই মন্তব্য করেছিলেন এবং সেই যে মন্তব্যের পেছন এই যে কারণটা যাই হোক না কেন সেটা অন্যদিন আলোচনা করব। মূল বক্তব্য এটাই যে এই যে কম ইনফ্লেশন জাপানের ছিল বহু বছর ধরে, প্রায় 2 যুগের ওপর, তার ফলে যেটা দাঁড়িয়েছিল যে বিভিন্ন বিদেশি ইনস্টিটিউশন বলুন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলুন, ইন্ডিভিজুয়াল বলুন বা কোম্পানিজ বলুন, তারা জাপানিজ যে কারেন্সি ইয়েন ধার করত প্রায় নামমাত্র সুদে। এবং সেই টাকাটা তারা কি করত? সেই টাকাটা তারা ব্যবহার করত এমন কোনো দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে যেখানে বন্ড ইল্ড বলুন বা অন্যান্য অ্যাসেট বলুন যেটা হাই। অর্থাৎ তর্কের খাতিরে ধরে নিন যে কেউ যদি জাপানে ইয়েন তারা যদি ধার করেন, সেই টাকাটা নিয়ে তারা
আমেরিকার হয় শেয়ার মার্কেটে বিনিয়োগ করতেন, বা তারা বন্ড মার্কেটে 10 ইয়ার যে বন্ড ইল্ড রয়েছে, সে 10 ইয়ার যে বন্ডসগুলো রয়েছে আমেরিকান বন্ডস, সেখানে তারা বিনিয়োগ করতেন। কেন? তার কারণ যে দামে তারা বা যে সুদে তারা টাকাটা ধার করছেন এবং যে সুদ তারা আমেরিকার বন্ডে পাচ্ছেন বা আমেরিকার শেয়ার বাজারে যে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, তার লাভটা তারা সহজেই তুলে নিচ্ছিলেন। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, ভারতবর্ষে এরকম বহু কোম্পানি রয়েছে যারা বিপুল পরিমাণ অর্থ, বিলিয়নস অফ ইয়েন, তারা কিন্তু জাপানিজ ব্যাংকগুলোর কাছ থেকে ধার করেছেন তাদের ভারতবর্ষে বিনিয়োগ করা বলুন বা বিদেশে বিনিয়োগ করা বলুন, যাই বলুন না কেন, সেটা করেছেন, এখনো করে চলছেন। এইবার যেটা ব্যাপার দাঁড়িয়েছে যে সম্প্রতিকালে বা বিগত কয়েক মাস ধরে জাপানে ইনফ্লেশন হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে জাপানে গভর্নমেন্ট, মানে জাপানে যারা কেন্দ্রীয় ব্যাংক অফ জাপান, তারা সিদ্ধান্ত নিয়েছেন এবার তারা ইন্টারেস্ট রেট হাইক করবেন, অর্থাৎ সুদের হার বৃদ্ধি করবেন। কেন? কারণ ইনফ্লেশন যদি বৃদ্ধি পায় বা মূল্যবৃদ্ধি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে খেয়াল করে দেখা যায় যে অর্থনীতিতে টাকার ফ্লো দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং একটি কেন্দ্রীয় ব্যাংক যখন দেখেন যে ইনফ্লেশন তাদের সেন্স অফ কমফর্ট জোনের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন তারা ইন্টারেস্ট রেট হাইক করে বা বৃদ্ধি করে তারা অর্থনীতি থেকে টাকার ফ্লোটা সরিয়ে নেন। এবং তার ফলে যেটা দাঁড়ায় যে ইনস্টিটিউশনগুলো বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বা ইন্ডিভিজুয়ালস যারা এতদিন জাপানের বিভিন্ন ব্যাংক থেকে কম সুদে টাকা ধার করতেন, এখন তারা সেই কম সুদে আর টাকা ধার তো করতে পারবেনই না, উপরন্তু তাদের ধার করার টাকার উপর সুদের হার বৃদ্ধি পাবে এবং তারা যে টাকা ধার করেছেন ব্যাংক অফ জাপান বা বিভিন্ন ব্যাংকের, মানে জাপানের যে ব্যাংকগুলো রয়েছে সেখান থেকে, এবং যে বিদেশি যে দেশগুলোতে তারা বিনিয়োগ করেছেন, তখন এই যে ডিফারেন্স, সুদের যে পার্থক্য, সেটা কিন্তু আর খুব বেশি প্রফিটেবল থাকবে না। এই আতঙ্ক, এবং সেটা ডিসেম্বর মাসেই সেটা ব্যাংক অফ জাপান যদি সত্যি সিদ্ধান্ত নেন তারা ইন্টারেস্ট রেট বৃদ্ধি করবেন, সেক্ষেত্রে বিশেষজ্ঞরা তারা মারাত্মক ভয় পাচ্ছেন এটা ভেবে যে $500 বিলিয়ন, মানে $500 বিলিয়ন লিটারালি $500 বিলিয়ন পজিশন কিন্তু কভার আপ হয়ে যাবে। $500 বিলিয়ন, বুঝতে পারছেন? হিউজ। এবং মানে জাপানের 1/8 বলা চলে, এখন 1/10। সেই $500 বিলিয়ন যদি পজিশন বন্ধ করা হয়, অর্থাৎ তারা কিভাবে এই টাকা মেটাবেন? তারা ইন্টারেস্ট রেট হাইক করার আগেই তো তারা টাকাটা মেটাবার চেষ্টা করবেন। তখন হয় তারা বিভিন্ন আমেরিকার বন্ড বিক্রি করবেন অথবা আমেরিকার শেয়ার বিক্রি করবেন, করে সেই টাকাটা দিয়ে তাদের যে লোন রয়েছে জাপানে সেটা শোধ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা হতে পারে যদি ব্যাংক অফ জাপান সিদ্ধান্ত নেন যে তারা ইন্টারেস্ট রেট হাইক করবেন না, সেইটা খুব ডেফিনেটলি তখন মার্কেট আবার নতুন ভাবে তারা নিজেদের রিস্ট্র্যাটেজাইজ করবে। যাই হোক, আজকে এখানেই শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আপনাদের যে বাঙালি ভাই বোনদের জীবনে একটু মাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছে বা পারবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। একটা লাইক অবশ্যই দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। আপনাদের জন্য এই ভিডিও করা, ফ্রিতে ভিডিও করা, সুতরাং যত বেশি বাঙালি বিনিয়োগকারীদের কাছে পৌঁছাবে তত কিন্তু মানে আমার বাঙালি ভাই বোনদের উপকার হবে। আজকের জন্য নমস্কার।